ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাড়িঘরে আমাদের চলতে গেলে এটা খুব বেশি জরুরি, এটা বোঝাটা। দেখো, আমি বলে রাখছি, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ইউ ক্লাস চ্যানেল। তাহলে আমার যতগুলি ভিডিও আছে সবগুলি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে? তো এখানে বলছি যে ক্লাস 10 ফিজিক্সের তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এই চ্যাপ্টার থেকে গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনী সম্পর্কে আজকে আমি ডিটেলস আলোচনা করব। এইখানে তোমরা বুঝতে পারবে আমাদের বাড়িঘরে বিদ্যুৎ ব্যবহারে আমরা যতটুকু ফল ভোগ করছি, তার চেয়ে তোমরা দেখে থাকবে হয়তো যে চারিদিকে বিদ্যুতের কারণে বিভিন্ন লোকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কেউ আহত হচ্ছে, বিদ্যুৎ আহত হচ্ছে, কেউ হয়তো বা মারাও যাচ্ছে। তো আমাদের কী নিরাপত্তা ব্যবস্থা আমাদের নিতে হবে বাড়িঘরে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে, সেগুলি আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে দেখতে থাকো। দেখো, বাড়িঘরে যে আমরা সাধারণত ওয়্যারিং করে থাকি বা বিদ্যুতের যে বর্তনীটা থাকে বাড়িঘর সার্কিটটা, সেটা কীরকম? প্রথমত যে দুটি তার, লাইট তার এবং নিউট্রাল তার, আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে যে খুঁটি থেকে আসে, সেই দুটি তার, অনেক সময় তিনটি তারও থাকে। প্রথমত যে দুটি তার লাগবে সেটি একটি হচ্ছে লাইট তার, আরেকটি হচ্ছে নিউট্রাল তার। সাধারণত লাইট তার কোনটি? যেখানে দেখবে একটা তার, দুটি তারের মধ্যে একটি তারের টেস্টার জ্বলবে, টেস্টার দিলে লাগানো হলে, আর একটাতে টেস্টার জ্বলে না। যেটাতে টেস্টার জ্বলবে যেই লাইনে, সেই লাইনটা হবে লাইভ লাইন বা লাইট তার। আর বাদ বাকি যেটা লাইন থাকবে সেটাতে জ্বলে না, সেটা হচ্ছে নিউট্রাল তার। সেই দুটি লাইন লাইট তার প্রথমত মেইন ফিউজের মধ্যে দিয়ে অতিক্রম হয়ে যাবে। এর মধ্যে লাইট তারটা থাকে ফিউজের সঙ্গে যুক্ত, অর্থাৎ লাইট তারের সঙ্গে শ্রেণী সমবায়ে একটা ফিউজ তার যুক্ত থাকে। আমি বলছি ফিউজ তার সম্পর্কে একটু পরে আলোচনা করব, ফিউজ তার জিনিসটা কী এবং কী কাজে লাগে। তো সেই দুটি লাইন, একটা ফিউজ তার হয়ে লাইভ লাইনটা, আর নিউট্রাল তারটা সরাসরি চলে যায় মিটার বক্সে। যেখানে যে মিটার বক্সটা অ্যাকচুয়ালি কি আমরা বলবো, যে আমরা যে সারা দিন বা দিন রাত সবসময় যখন যে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি, ফ্যান চালাই, লাইট জ্বালাই, টিভি চালাই, মোবাইল চার্জ করি বা মোটর চালাই ঘরের ভিতরে, তো আমরা যে প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবহার করে যাচ্ছি ভোক্তা হিসাবে, তো আমাদের প্রতি মাসে তার জন্য কিছু পেমেন্ট করতে হয় বিদ্যুৎ দপ্তরের কাছে বা ডিপার্টমেন্টের কাছে, বিদ্যুৎ ডিপার্টমেন্টের কাছে। তো ওই কত টাকা পেমেন্ট করতে হবে, কতটুকু আমরা বিদ্যুৎ ব্যবহার করেছি, তা কত তার ওয়াট আওয়ার মিটারে, এটা ওয়াট আওয়ার মিটার বা কিলো ওয়াট আওয়ার মিটারও বলতে পারি, সেই এখানে বিওটি এককে এই মিটারের মধ্যে ধরা পড়ে, ঠিক আছে? তো এই যার কারণে এটা একটা এটা কিন্তু অনেকটা দোকানের যে দাঁড়িপাল্লা, যে মেজারমেন্ট করার সেরকম দাঁড়িপাল্লার মতো, এটার ক্ষেত্রে আমি কতটুকু কারেন্ট কনজিউম করেছি, বিদ্যুৎ ব্যবহার করেছি, তার হিসাব এসে যাচ্ছে, ঠিক আছে? তো এই মিটার বক্স হয়ে আবার দুটি তার চলে যাচ্ছে মেইন সুইচের মধ্যে। কি হয়, দুটি লাইনকেই একেবারে ডিসকানেক্ট করা যায়, আবার অন করা যায়, মানে অফ এবং অন দুটি তারের সঙ্গে সংযোগ থাকছে। অফ অনটা মেইন সুইচ থেকে আবার বেরিয়ে এরা চলে যাচ্ছে, দেখো লাইট তারটা এখানে এদিকে তিনটি পয়েন্ট দেওয়া আছে। এখানে দেখবে আমরা যে সাধারণত সকেট ব্যবহার করি বোর্ডের মধ্যে, সেরকম সকেটের মধ্যে দেখানো হয়েছে। এখানে সকেটের মধ্যে একটি প্রান্তে লাইট তার এখানে, আর অপর প্রান্তের সঙ্গে আবার কি আছে দেখো, নিউট্রাল তার যেটা আছে সেটা অপর প্রান্তের সঙ্গে যুক্ত। এইভাবে লাইট তার এখানেও এক প্রান্তের সঙ্গে, এখানে আরেক প্রান্তে, আবার নিউট্রাল তারটাও আরেকটা প্রান্তের সঙ্গে যুক্ত আছে। তো দেখতে পাচ্ছ এখানে যে এই লাইট তার এবং নিউট্রাল তারের মধ্যে 220 ভোল্ট বিভব প্রভেদ বজায় থাকবে সবগুলি পয়েন্টের মধ্যে, অর্থাৎ এটা সমান্তরাল সমবায়ে আছে বলে এটা সম্ভব সবগুলি পয়েন্টে, অর্থাৎ সবগুলি যন্ত্রগুলি যা ইকুইপমেন্ট আমরা ইউজ করব, বৈদ্যুতিক বাতি বলি বা টিভি বলি বা ফ্যান বলি, সবগুলি 220 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে রেখে আমরা ইউজ করছি।
এখানে সকেট দেখানো হয়েছে কোথাও, সাধারণত আমরা সকেট ছাড়াও আরও জিনিস থাকে যে সুইচ ইউজ করা হয়, সুইচের মাধ্যমে সেটা চলে যাচ্ছে ওয়্যারিং হয়ে ফ্যানে, লাইটে, টিভিতে ইত্যাদি ইত্যাদি বা মোটর এগুলিতে, ঠিক আছে। তো এছাড়াও দেখে আরেকটি লাইন, আরেকটা পয়েন্ট আছে এখানে দেখবে। সকেটের মধ্যে সাধারণত থাকে একটা মোটা করে একটা পয়েন্ট থাকে। এই মোটা পয়েন্টটা দেখো তিনটার মধ্যে দেখানো হয়েছে। এই মোটা পয়েন্টের সঙ্গে একটা সবুজ কালারের তার দেখো উপরে দিয়ে চলে গেছে, এটা সবুজ লাইন। সবুজ লাইনটা আসলে কি, এটা হচ্ছে অন্য কিছু না, এটা আর্থিং লাইন। তো আর্থিং লাইনটা সম্পর্কে আমরা কি আর্থ তার বলতে পারি। আর্থ তারটা কি কাজে লাগবে সেটাও আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। তো এই হচ্ছে বৈদ্যুতিক বর্তনীর একটা শর্টকাট আলোচনা। এখন আমরা সরাসরি চলে যাব বৈদ্যুতিক ফিউজটা কি। আজকে বৈদ্যুতিক ফিউজ সম্পর্কে আলোচনা করব, আর্থ তার বা আর্থিংটা কি সে সম্পর্কে আলোচনা করব, শর্ট সার্কিট কি, তারপরে ওভারলোডিং কি, এগুলো আলোচনা করব। দেখো প্রথমে আমি বলেছিলাম যে ফিউজ তার কেন দেওয়া হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। তার আগে বলে যে ফিউজ তার কীভাবে তৈরি করা হচ্ছে বা কোন থিওরির উপর নির্ভর করে ফিউজ তার তৈরি করা হয়। দেখো কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ তড়িৎ প্রবাহ চলে তাহলে কি হয়, তড়িৎ প্রবাহ চলার কারণে তা পরিবাহী তারটি উত্তপ্ত হয়ে ওঠে। এই উত্তপ্ত হওয়ার বিষয়টি আমরা জুলের সূত্র থেকে জানতে পারি তিনটি কারণের উপর নির্ভর করে। কি কি? প্রবাহের সূত্র। প্রবাহের সূত্র মানে কি, প্রবাহ মাত্রা যদি বেড়ে যায় তাহলে উৎপন্ন তাপের পরিমাণ বাড়বে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে বেশি সময় ধরে যদি তড়িৎ প্রবাহ চলে তাহলে তার কারণেও তাপ বেশি উৎপন্ন হবে। তিন নম্বর হচ্ছে রোধের সূত্র। বর্তনীর রোধ যদি বেশি হয় তাহলেও এই তিনটি কারণে আমাদের কি হতে পারে, পরিবাহীতে তাপ উৎপন্ন হতে পারে। তো এইখানে কি করা হয়েছে, বৈদ্যুতিক ফিউজটিকে এই তিনটি কথা মাথায় রেখে একটু তৈরি করা হয়েছে যে এর রোধ বেশি হবে। রোধ বেশি হলে খুব বেশি তাড়াতাড়ি গরম হয়ে যাবে, কারণ রোধ যদি বাড়ে উৎপন্ন তাপের পরিমাণও বাড়ে, জুল সূত্রে বলেছে। তারপরে এখন তাপ যদি বেশি হয় তাহলে তাপটি ছিঁড়ে যাওয়ার, গলে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে পুড়ে যাওয়ার জন্য আবার এই তারটিকে আরেকটা ব্যবস্থা করেছে, তার গলনাঙ্কও কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ খুব কম তাপমাত্রায় তারটি গলে যাবে, তার গলনাঙ্কও কম, মানে খুব কম তাপমাত্রায়। অন্যান্য তারের তুলনায় এই তারের গলনাঙ্কও কম আছে, আবার রোধ বেশি আছে। রোধ বেশি থাকাতে তাপ বেশি উৎপন্ন হবে। এই যে তাপ বেশি উৎপন্ন হয় অথচ কম তাপ সে সহ্য করতে পারে, বেশি তাপ সহ্য করতে পারে না, ছিঁড়ে যাবে। তো ছিঁড়ে গেলে আমার তাহলে তো বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। আমি কেন দিচ্ছি এটা, আমার নিজের পায়ে কেন কুড়াল মারছি, আমি কেন শুরুতে একটা তারকে এমনভাবে দিলাম, দুর্বল একটা তার যেটা কিছুক্ষণ পরে তোর তাপ সহ্য করতে না পারে ছিঁড়ে যাবে, এটা কেন দেবে? তোমাদের মনে হয়তো প্রশ্ন, আসলে এটা বাড়ি ঘরের নিরাপত্তার জন্য। কি নিরাপত্তা? নিরাপত্তা হচ্ছে অনেক সময় আমাদের বাড়িতে আমরা যতটুকু বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার কথা, প্রত্যেক বাড়িরই একটা নির্দিষ্ট মানের ক্ষমতা দেওয়া থাকে বা পরিবাহী তারের একটা অ্যাম্পিয়ার দেওয়া থাকে, 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহমাত্রা ব্যবহারিক একক, তোমরা জানো। তো প্রবাহমাত্রা কতটুকু প্রবাহমাত্রা এই পরিবাহী তার সহ্য করতে পারবে সেটার একটা লিমিট থাকে। ওই লিমিট যদি ক্রস করে ফেলে বা তার চেয়ে বেশি তড়িৎ যদি প্রবাহিত হয় তখন পরিবাহীর মধ্যে অত্যধিক তাপ উৎপন্ন হবে, বর্তনীগুলি উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হয়ে গেলে কী হবে? আগুন লাগার সম্ভাবনা থাকবে, বাড়িঘরে আগুন ধরার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা যেমন আজ থেকে মনে করো 10 বছর আগে বিদ্যুতের পরিবাহী ব্যবস্থা আমাদের বাড়িতে যেই ইকুইপমেন্টগুলি ছিল, আজকের দিনে এসে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এর চেয়ে অনেকগুলি ইকুইপমেন্ট বেড়ে গেছে নিশ্চয়ই। হয়তো 10 বছর আগের কথা তোমরা চিন্তা করো, আমাদের ঘরে হয়তো ইন্ডাকশান কুকার ছিল না, হয়তো মোটরও ছিল না, আবার রেফ্রিজারেটরও ছিল না। তখন আমরা ওয়্যারিং করেছিলাম বা সার্কিটটা তো ঘরে বানিয়ে রেখেছিলাম,
কোনো ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে। এই অবস্থায় তো চলছিল ঠিকঠাক, কিন্তু গত 3-4 বছর ধরে আমাদের বাড়িতে মনে করো অনেক এইগুলি ইকুইপমেন্ট এসেছে, যেমন রেফ্রিজারেটর এসেছে, বৈদ্যুতিক মোটর এসেছে, ইউজ করছি, তাছাড়া মনে করো ইন্ডাকশান কুকার ইউজ করছি। তাহলে আজকে থেকে 10 বছর আগের তুলনায় বর্তমানে আমি বেশি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ করছি। তাহলে বেশি ইকুইপমেন্ট ইউজ করলে কি হবে, তাহলে বেশি লোডও পড়বে। আগে যতটুকু বিদ্যুৎ কনজিউম করতাম আমি, তার চেয়ে অনেক বেশি বিদ্যুৎ কনজিউম করছি। তার ফলে প্রত্যেকটা যন্ত্র যখন আমার সংযোগ হয়ে যাবে, সমান্তরাল সমবায় যুক্ত হওয়ার কারণে তড়িৎ বর্তনীতে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ অনেক কমে যাবে। তো তুল্য রোধ যদি কমে যায়, প্রবাহমাত্রা বেড়ে যাবে। প্রবাহমাত্রা বেড়ে গেলে অত্যধিক প্রবাহমাত্রার কারণে তাপ উৎপন্ন হবে বেশি, প্রবাহমাত্রার সঙ্গে বর্গহারে তাপ উৎপন্ন হয়। তাপ যদি বেশি উৎপন্ন হয় তাহলে কী হবে, বাড়িঘরে আগুন ধরার সম্ভাবনা থেকে যায়। ওই নিরাপত্তার জন্য কি ফিউজ খুব ভালো কাজ নেই একটা? অবশ্যই। এই কারণেই অন্যান্য তার যত তাড়াতাড়ি উত্তপ্ত হবে, এই ফিউজটি একটু বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হবে, কারণ তার রোধ বেশি। আর রোধ বেশি, তাপ উৎপন্ন হলে কী হবে, এবার এর তাপ সহনশীল ক্ষমতাও কম, মানে তার গলনাঙ্ক কম। গলনাঙ্ক কম মানে কি, কম তাপমাত্রায় সেটি গলে যাবে। অন্য তার যতটুকু তাপমাত্রা সহ্য করতে হবে তার চেয়ে এটা কম তাপ সহ্য করতে হবে। তার মানে এটা গলে গিয়ে পুরো এই প্রবাহ মাত্রাটাকে, মানে তড়িৎ যে প্রবাহ চালু ছিল সেটাকে ছিন্ন করে দেবে। ছিন্ন করে দিলে কি হবে, প্রবাহ বন্ধ হয়ে যাবে। প্রবাহ বন্ধ হয়ে কি হবে, বাড়িঘরে যে ওভারলোডিংয়ের কারণে যে আগুন ধরার যে সম্ভাবনা ছিল, সেটা থেকে বাড়িটা নিরাপদ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ফিউজ। আমরা অনেক সময় কী করি, অনেকগুলি লাইট, টিভি, ফ্যান, মোটর, ফ্রিজ, ইন্ডাকশন কুকার একসঙ্গে চালিয়ে দিই বাড়িতে। এটা কখনো করা ঠিক নয়। আজকে মনে করো হয়তো মোটর চালাচ্ছি, তো অন্য অন্য ইকুইপমেন্টগুলি আমাদের বন্ধ করে দেওয়া উচিত। মানে ফ্রিকোয়েন্ট অ্যাট এ টাইম সবগুলি ইকুইপমেন্ট আমাদের ইউজ করা উচিত হবে না। আর যদি করিও তাহলে ফিউজটাকে রেগুলার ঠিক রাখতে হবে। যতটুকু মানে ফিউজ দেওয়ার কথা অতটুকুই দিতে হবে। আমরা অনেক সময় কী মনে করি, আমরা অনেক সময় না বুঝে কী করি, ফিউজ একবার পুড়ে গেল তো পরবর্তী সময় আবার আরও মোটা ফিউজ দিয়ে দিই। এটা কিন্তু কোনোদিনই উচিত নয়। যেই মানের ফিউজ দেওয়ার কথা সেই মানের ফিউজ দেবো। তো বর্তমান সময়ে অবশ্যই এরকম আর ফিউজ বেশি একটা ইউজ হয় না। আমাদের এখন MCB, মিনিয়েচার কারেন্ট সার্কিট ব্রেকার, বা RCCB, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, এগুলিও এসে গেছে মার্কেটে। এগুলি আমরা ইউজ করছি, যার কারণে অটোমেটিক্যালি ওভারলোড হলে অটোমেটিক্যালি এটা শাটডাউন হয়ে যাবে। আবার ওভারলোড সরিয়ে নিলে সেটাকে উঠিয়ে দিলে আবার লাইন চালু হবে। এটা এরকম সিস্টেমও আছে, ম্যাগনেটিক সুইচ এটা বলা হয়। যাই হোক, এই হচ্ছে ফিউজ তার। আচ্ছা, ফিউজ তারটা কীভাবে তৈরি হয়? সাধারণত এই যে উচ্চ রোধ বিশিষ্ট এবং নিম্ন গলনাঙ্কের যে তারটা বললাম, সেটা সাধারণত টিন এবং সীসার সংকর তার দ্বারা তৈরি হয়। ঠিক আছে, গেল এটা। তাহলে ফিউজ তার হয়ে গেল। আবার ফিউজ তার আবার আরেকটা কাজে আমরা ইউজ করি। ওভারলোডিং সম্পর্কে আমরা বলে দিলাম। ওভারলোডিংটা কেন? ওভারলোডিং হচ্ছে যতটুকু মানের আমাদের বিদ্যুৎ যন্ত্র ব্যবহার করার কথা, তার চেয়ে বেশি মানের বিদ্যুৎ যন্ত্র ব্যবহার করার কারণে পরিবাহীতে যখন অত্যধিক প্রবাহমাত্রা চলে, তখন নির্দিষ্ট সীমার বাইরে লোড হওয়াটাকে বলা হচ্ছে ওভারলোডিং। ঠিক আছে, তো এছাড়াও আরেকটা জিনিস আছে, আমরা বলছিলাম যে ডিসকাস করবো, সেটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট যার বাংলা অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বর্তনী। সংক্ষিপ্ত বর্তনী মানে কি? দেখো, এখন যেই রকম সার্কিটটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে, এখানে কোনো ইকুইপমেন্ট যুক্ত করা নেই, দেখতে পাচ্ছ। যদি আমি এখানে একটা ইকুইপমেন্ট আমি জয়েন করলাম, একটা প্লাগ পয়েন্ট এখানে নিয়ে আমি ইন্ডাকশান কুকার ইউজ করতে শুরু করলাম। তো ইন্ডাকশান কুকারের একটা রোধ আছে, বা বাল্ব ইউজ করলাম, বা ফ্যান ইউজ করলাম, বা টিভি ইউজ করলাম প্লাগ। তো প্রত্যেকটা ইকুইপমেন্টের একটা রোধ থেকে যাচ্ছে। টিভি, ফ্রিজ বলি, বা ইন্ডাকশান কুকার বলি, বা ফ্যান বলি, প্রত্যেকটার আলাদা আলাদা রোধ রয়ে গেছে। ওই রোধকে অতিক্রম করতে হবে ওই প্রবাহমাত্রাকে।
এখন রোদ অতিক্রম করতে গেলে তো মানে কী হবে, প্রবাহমাত্রা একটু বাধা পাবে, তো বাধার সম্মুখীন হবে, যার কারণে প্রবাহমাত্রাটা কম হয় তুলনামূলক। এবং ওই প্রবাহমাত্রাটাও নির্ধারণ করছে কতটুকু মানের আমার তারটা, যার অ্যাম্পিয়ারটা কতটুকু, সেটাও ওই সঙ্গে ওটার সঙ্গে যুক্ত আছে, মানে লিমিটটার সঙ্গে মানে কতটুকু মানের প্রবাহমাত্রা আমরা ইউজ করতে পারি সেটা। কিন্তু ওটা তো বাধার সম্মুখীন হচ্ছে, যার কারণে প্রবাহমাত্রা কম হচ্ছে। কিন্তু এখন যদি এমন হয় যে আমি কোনো কারণে যে লাইভ তারের সঙ্গে নিউট্রাল তারের কোনো কারণে তারটা লুজ হয়ে ছিঁড়ে এটা লাইভ তারটা নিউট্রাল তারের সঙ্গে এসে লেগে গেল, সরাসরি সংযোগ হয়ে গেল এভাবে, তাহলে কি হবে? কোনো যন্ত্রপাতির সঙ্গে সংযোগ করে এটা ফিরে আসেনি, সরাসরি সংযোগ হয়ে গেছে। সরাসরি সংযোগ মানে কি, পরিবাহী তারের তো রোধ প্রায় শূন্যের কাছাকাছি, মানে রোধ নেই বললেই চলে। অন্যান্য যন্ত্রপাতির তুলনায় এদের রোধ অনেক কম। রোধ কম হলে কী হবে, প্রবাহমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাবে। প্রবাহমাত্রা যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় তাহলে কি হবে, প্রবাহমাত্রার সঙ্গে উৎপন্ন তাপের পরিমাণ বড় হারে বাড়ে। তো প্রবাহমাত্রা বেড়ে যাওয়ার কারণে অত্যধিক পরিমাণের তাপ উৎপন্ন হবে পরিবাহীতে। তো কি হতে পারে, আগুন লাগার সম্ভাবনা থেকে যায়। ওই শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করার জন্য ওই যে অত্যধিক পরিমাণে যখন প্রবাহমাত্রা উৎপন্ন হবে, তাহলে এই প্রত্যেকটা পরিবাহী উত্তপ্ত হবে। তো এখানে কোন জায়গাটা বেশি উৎপন্ন হবে, এইগুলি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে বেশি, এগুলিতেও সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হবে এখানে। কারণ কি, এর রোধ আরও বেশি এদের তুলনায়। প্রবাহমাত্রা তো এদেরও বাড়বে, এরও বাড়বে। তো তুলনামূলকভাবে এর প্রবাহমাত্রা বাড়ার পর এর রোধও বেশি আছে, রোধের কারণে তাপ বেশি উৎপন্ন হবে, প্রবাহমাত্রার কারণে তাপ বেশি উৎপন্ন হবে। তার কারণে এই তাপটি আবার কি হবে, এখানে তাপও বেশি উৎপন্ন হবে, আবার কম তাপ সহ্য করতে হবে, যার কারণে এটা ছিঁড়ে বা গলে যাবে। তাহলে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করার জন্য ফিউজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার ওভারলোডিংয়ের হাত থেকে রক্ষা করতে গেলেও ফিউজের গুরুত্ব বেশি। ঠিক আছে, তাহলে ওভারলোডিংও বুঝলে, শর্ট সার্কিটও বুঝলে। এবার আমরা বলছি আর্থিং তার। আর্থিং তারটা কি, এই যে সবুজ রঙের যে তারটা আমি দেখলাম, বা সকেটের মধ্যে 3 পিন বা 5 পিন সকেট থাকে অনেক সময় দেখবে, সেখানে দেখবে মোটা যে পিনটি আছে সেই মোটা পিনটি হচ্ছে আর্থ পিন। এইটার সঙ্গে আর্থ অর্থাৎ মাটির সঙ্গে যুক্ত করা হচ্ছে এই তারটি। কোনো কোনো বাড়িতে ডিস্ট্রিবিউশন লাইন যখন ঢুকে, তখন ওই লাইনের সঙ্গে তৃতীয় আরেকটি তারও অনেক বাড়িতে ঢোকানো হয়, ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিচ্ছে 3টি লাইন একসঙ্গে। কারো কারো বাড়িতে আবার 3টি লাইন দেয় না, 2টি লাইন দিচ্ছি। তো যাদের বাড়িতে 2টি লাইন শুধু থাকে, তারা ওই বাড়ি ঘরের যে সার্কিটটা আছে, ঘরের যে মধ্যে যে সার্কিট করা হয়, তখন ওয়ারিংয়ের সঙ্গে সঙ্গে যে সবুজ তারটি দেখা যাচ্ছে সেটি টেনে নেওয়া হচ্ছে। টেনে নিয়ে ওইটাকে মেইন সুইচ বক্স যেটা থাকবে ধাতব আবরণ, ধাতব বাক্সটা, তার মধ্যে একটা স্ক্রুর সঙ্গে এটা দিচ্ছে, মানে লাগানো হচ্ছে স্ক্রু দিয়ে টাইট করে। অপর একটি স্ক্রুর সঙ্গে এনে এটাকে এই তারটাকে নিয়ে মাটির নিচে আর্থিং করে অনেকখানি মাটির নিচে নিয়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে, আর ওইখানে কি দেওয়া হয়, সাধারণত মাটির নিচে এটা অনেকখানি নিচে গভীর থাকে, যার কারণে একটু স্যাঁতসেঁতে জায়গা দেওয়া থাকে, ভিজে থাকে, যার কারণে মাটিটার সঙ্গে এখন মাটির সঙ্গে কি হয়, মাটির মধ্যে সব সংলগ্ন করলে তার সঙ্গে এটা সংযোগ করার কারণে এটা এখন আর্থিংয়ের মানে মাটির যে বিভবটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে মাটিতে যে মাটির সঙ্গে এখানে যে বিভব, এটা সম্পূর্ণ শূন্য বিভবে থাকবে। এটাতে যে পরিমাণ বিভব থাকবে, এখানেও প্রত্যেকটা আর্থ পয়েন্টের যে মানে সকেটের যে পয়েন্ট, এখানেও সেম বিভব থাকবে। থাকার কারণে দুটার বিভব প্রভেদ থাকবে শূন্য। এবার যদি কোনো কারণে, আমি বলে দিচ্ছি, যদি কোনো কারণে আমরা যে বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করি, বৈদ্যুতিক ইস্ত্রির বাইরের বহিরাংশটা কি ধাতব থাকে, সেখানে 3 পিন থাকে, লাইভ, নিউট্রাল এবং আর্থিংয়ের জন্য মোট 3টি পয়েন্ট থাকে। দেখবে 3টি প্লাগ পয়েন্ট থাকে, পিন থাকে। তো এখন
ইস্ত্রির মধ্যে সাধারণত কি থাকে, একটি তাপন কুণ্ডলী থাকে, যেটা নাকি নাইক্রোম তার কুণ্ডলী হয়, সেখানে একটা স্প্রিংয়ের মতো পেঁচানো থাকে, সেটা উত্তপ্ত হয়। আর ওই উত্তপ্ত হওয়ার পর এটার ধাতব আবরণের সঙ্গে এর কোনো সরাসরি সংযোগ নেই, কিন্তু এটা খুব কাছাকাছি থাকার কারণে ধাতব অংশটা খুব গরম হয়ে যাচ্ছে। তখন গরম হলে আমরা জামা কাপড় ইস্ত্রি করি, অতটুকু। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে এই ইস্ত্রিটি ব্যবহার করতে করতে নাড়তে ওই যে কুণ্ডলীর অংশগুলি লুজ হয়ে ঝুলে গিয়ে ধাতব অংশের সঙ্গে সংযোগ স্থাপন হয়ে যেতে পারে। এছাড়াও অন্যান্য যে কোনো যন্ত্রের কোনো না কোনো ত্রুটির কারণে যে লাইফ লাইনের যে তারটি, যেটা আমাদের ধরলে শক করে, মানে টেস্টার জ্বলে, সেই তারটি ধাতব অংশের সঙ্গে সরাসরি সংযোগ হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি কোনো লোক এই যন্ত্রকে ব্যবহার করতে যায়, তাহলে অবশ্য বৈদ্যুতিক একটা শক এবং কি মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যায়। বৈদ্যুতিক শক খাওয়ার পর এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এই যে একটা দুর্ঘটনা থেকে এড়ানোটা আমাদের খুবই দরকার। তো এটা করার জন্য আমাদের এই কাজটি করতে হয়। সাধারণত দেখো, ওই বৈদ্যুতিক যে যন্ত্রটা ধাতব আবরণের সঙ্গে অটোমেটিক্যালি একটি 3 নম্বর তার যুক্ত থাকে। 3 নম্বর তার মানে আর্থিংয়ের তারটি, তার ধাতব আবরণের সঙ্গে আগে থেকেই ম্যানুফ্যাকচারিংয়ের সময় ওই তারের সঙ্গে ধাতব আবরণ যুক্ত করে প্লাগটাকে তৈরি করা হয়েছে। প্লাগ পয়েন্ট, ওই তার এখানে যে তিনটে তার এসেছে, একটি হচ্ছে লাইভ তার, একটি নিউট্রাল তার, একটি হচ্ছে তারের পয়েন্ট। এটা ইকুইপমেন্ট থেকে এইভাবে বেরিয়ে এসেছে। তার মানে 3 নম্বর যে তারটি তার, এইটার সঙ্গে ধাতব আবরণের সরাসরি সংযোগ আছে। ঠিক আছে, এখন এই তারটি যদি এখানে যুক্ত করা হয় এই মোটা পিনের সঙ্গে, যখন অর্থাৎ তার নয়, এইভাবে যখন আমরা প্লাগটি লাগাবো, তখন প্লাগটি লাগানোর পর এই অবশ্যই মোটা যে পিনটি, এটা তারের পিনের সঙ্গে চলে যাবে। অর্থাৎ এখন ধাতব আবরণের সংযোগ হয়ে যাবে এই তারের সঙ্গে, এটা চলে যাবে মাটির মধ্যে। কী ঘটনা ঘটে যায় একটু ভালো করে লক্ষ্য করো। যখন আমরা প্লাগটি লাগালাম, এখন প্লাগটি লাগানোর পর যখন ইস্ত্রি করতে শুরু করলাম, যদি কোনো কারণে এই ইস্ত্রিতে এই ডিফেক্টটা হয়ে যায় যে লাইভ তারটি ধাতব আবরণের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, তখন আমাদের ধরলে কি হবে, শক খাওয়ার সম্ভাবনা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যেহেতু এখন আমার থার্ড পিনটি তারের সঙ্গে যুক্ত হয়ে মাটিতে যুক্ত হয়ে গেছে, তাহলে প্রথমত লাইভের যে তড়িৎ, মানে লাইভ তারটির থেকে যে তড়িৎ ধাতব আবরণে আসবে, ধাতব আবরণ থেকে প্লাগের মাধ্যমে এই থার্ড পিনের মাধ্যমে এই তারে চলে যাবে। তার থেকে আস্তে আস্তে এইখানে ধাতব আবরণ হয়ে মাটিতে চলে যাবে। আর মাটিতে চলে গেলে কি হবে, এটা যেহেতু শূন্য হয়ে আছে, সরাসরি মাটিতে চলে গেলে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ এই দিক দিয়ে চলে যাবে। তো এখন দুটি তড়িৎ দুই রকমের অবস্থা হয়ে যাচ্ছে। এটা চলে যাচ্ছে মনে করো মাটিতে একটা, আবার আমি এখানে মনে করো বিদ্যুতের একটা ধাতব অংশটি এখান থেকে হয়ে এখানে চলে গেল একটা। আবার আমার হাত লাগলো এই জায়গাটাতে, আমার হাতে একটা রেজিস্ট্যান্স আছে, এটাও আমি দাঁড়িয়ে আছি মাটিতে, এটা কিন্তু রেজিস্ট্যান্স ভেদ করে আসতে হবে। রেজিস্ট্যান্স মানে একটা বাধা, রোধ, আমাদের শরীরে একটা নির্দিষ্ট রোধ রয়েছে। এখন দেখো, বাধা বেশি থাকলে কি তড়িৎ বেশি চলবে, না বাধা না থাকলে বেশি চলবে? অবশ্যই তোমরা জানো বাধা না থাকলে বেশি তড়িৎ চলাচল করবে, আর বাধা থাকলে কম তড়িৎ চলাচল করবে। তাহলে এইটা যদি না থাকতো, তাহলে আমি যদি এই যন্ত্রতে হাত দিতাম, তাহলে কি হতো, এই যন্ত্রে হাত দেওয়ার কারণে সরাসরি কি হবে, এই যন্ত্র থেকে তড়িৎটা আমার শরীর ভেদ করে মাটিতে যাবে। এতে কি হবে, মাটিতে যাওয়ার কারণে আমি নিজে তার তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করব এবং আমি বিদ্যুতের একটা জোরে একটা শক খাবো, ঝটকা খাবো, ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু যদি আমি এটাকে কোনো বাধা না দিয়ে সরাসরি সংযুক্ত আগে থেকে থাকতো,
তাহলে এখন অপশান হচ্ছে দুটি রাস্তা আছে। একটা হচ্ছে শূন্য রোদের মধ্যে দিয়ে, খুব প্রায় শূন্যের কাছাকাছি রোদের মধ্যে দিয়ে, এটা হয়তো দেখা যাচ্ছে না তোমাদের আর্থিং জায়গাটা, আমি দেখাচ্ছি। তড়িতের যন্ত্রটি মনে করো এটা হচ্ছে আর্থিং লাইনটি, আর এটা আমি ধরলাম রেজিস্ট্যান্স, আমার শরীরে আছে রেজিস্ট্যান্স, আমিও দাঁড়িয়ে আছি মাটিতে। এখন দেখো দুইটি রাস্তা দিয়ে তড়িৎ যাবে, একটি রাস্তা হচ্ছে এটা, আর একটি রাস্তা হচ্ছে এটা। এই রাস্তাতে বাধা আছে, আমাদের শরীরে যে রোদ, সেই রোদ আছে, রোদ ভেদ করে যেতে গেলে তড়িৎকে খুব কম পরিমাণ তড়িৎ যাবে, আর এটা রোদ প্রায় শূন্য, তার মানে রোদ শূন্য মানে কি বেশি পরিমাণ তড়িৎ দিকে যাবে। তার মানে কি ধাতব আবরণের যদি কোনো কারণে তড়িৎবাহী তারটি সংযুক্ত হয়ে যায়, লাইনটি সংযুক্ত হয়ে যায়ও, তারপরও যদি আমার আর্থিং লাইন ঠিক থাকে, তাহলে বেশিরভাগ তড়িৎ মাটিতে চলে গিয়ে আমি অন্তত নিরাপদ হয়ে যাব, বেঁচে যাব। শর্ট খুব কম লাগবে না বললে চলে। আর যদি কোনো কারণে আমার বাড়িতে আর্থিং তার না থাকে বা আমি সংযোগ না করি, অনেক সময় আমরা একটু কী করি, শর্টকাট করে ফেলি। আমাদের খুব বৈদ্যুতিক ইকুইপমেন্টের 3টি পয়েন্ট আছে। আমি কী করলাম, কোনো কারণে তারটা নষ্ট হয়ে গিয়েছিলো, আমি বাজার থেকে 2 পিন প্লাগ এনে খুব বুদ্ধি করে আমি লাগিয়ে দিলাম। আসলে কিন্তু এটা বুদ্ধিমানের কাজ, বোকামির কাজ। এটা করবো না, আমরা যেরকম কাজ ছিল সেরকম করে দেবো। এটা যদি না থাকতো এই জায়গাটা, তাহলে কী হতো, আমার এই যে বৈদ্যুতিক সরঞ্জামের যে ধাতব অংশটি টাচ করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ তড়িৎটা, এইখানে যে তড়িৎটা সম্পূর্ণ আমার শরীরের মধ্যে দিয়ে আটকে যেত, এবং সেক্ষেত্রে আমার অবস্থা কি খুব শোচনীয় হয়ে যেত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আর্থিং ব্যবস্থাটা এই জন্য খুব জরুরি। আর্থিং এভাবে মানে অনেক সময় দেখতে হবে আর্থিংটা